বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। আমরা দেশের উন্নয়নে, মানুষের ভাগ্যের উন্নয়নে আজ আর কোনো বাধা মানব না। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে, এখন আর কোনো বাধা মানা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন প্রত্যয়ী বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দেশের রাজনীতি। একই সঙ্গে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ছড়ানো এবং অতীতের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে একটি রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করেছেন সরকার প্রধান। ৯ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে একই সঙ্গে উঠে এসেছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা, অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অভিযোগ। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আর এখানেই অতীতের রাজনীতির সঙ্গে বর্তমান পরিস্থিতির একটি যোগসূত্র টানেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যেভাবে একটি গোষ্ঠী ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আজও তাদের একই ধরনের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে। আমরা চাই দেশের মানুষের অবস্থার পরিবর্তন করতে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে আমরা এক এক করে পরিকল্পনা গ্রহণ করছি। যেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ এই দেশের ভাগ্য যেমন বদলাবে, এই দেশের মানুষের ভাগ্যও একই সাথে বদলাবে। কিন্তু দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি কিছু সংখ্যক মানুষ আছে, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে, আমরা দেখছি যে তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যেভাবে তারা ৮৬ সালে এই চট্টগ্রামের সেই মাটি যেখানে স্বৈরাচার বলেছিল যে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে, কিন্তু সেই স্বৈরাচার ঢাকায় ফিরে গিয়ে সেই নির্বাচনে আরেক স্বৈরাচারের অধীনে অংশগ্রহণ করেছিল, এবং তাদের সাথে একটি গুপ্ত বাহিনী তাদের সাথে সেদিন নির্বাচনে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, একই সাথে তাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে। এই গুপ্ত বাহিনীকে আমরা আবারও পরবর্তীতে দেখেছি যে ৯৬ সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা আবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে তারা অবস্থান করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজকে আবারও এই গুপ্ত বাহিনীদেরকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, সরকার রাজনৈতিক অস্থিরতাকে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম বড় বাধা হিসেবে দেখছে। কারণ বাংলাদেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে প্রয়োজন শিল্পায়ন, বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান। আর বিনিয়োগের জন্য সবার আগে প্রয়োজন স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ। তারেক রহমানের ভাষায়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা যেমন নিরুৎসাহিত হবেন, তেমনি নতুন কর্মসংস্থানের সুযোগও কমে যাবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে অবশ্য বার্তাটি স্পষ্ট, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের পথে কোনো রাজনৈতিক বাধা মেনে নেবে না সরকার। অর্থনীতির পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়টিও সামনে এনেছেন তারেক রহমান। তিনি জানান, বিগত সময়ে গ্যাস ও বিদ্যুৎ খাত নিয়ে যেসব পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেগুলোর অনেকগুলোই দেশের স্বার্থে ছিল না। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পনা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। আমরা জানি বিগত স্বৈরাচার ফ্যাসিবাদের সময় বাংলাদেশের গ্যাস, বিদ্যুৎ এইসব নিয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনা মানুষের কাজে আসে নাই, যেই পরিকল্পনা ভালো ছিল না দেশের জন্য, কাউকে হয়তো বিশেষ সুবিধা দেওয়ার জন্য তাদের পক্ষে পরিকল্পনা গ্রহণ করেছিল। আমরা এই পরিকল্পনাগুলোর উপর তাদের এই যে অপরিকল্পিত পরিকল্পনা ছিল, অপরিকল্পিত পরিকল্পনাগুলোর জন্য আমরা কাজ করছি, এবং ইনশাআল্লাহ শীঘ্রই আমরা বাংলাদেশের জাতীয় সংসদে আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব যে আগামী ১০ বছর আমাদের বিদ্যুৎ ব্যবস্থা, আমাদের গ্যাস ব্যবস্থা কি হবে, যাতে করে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে, ব্যবসায়ীরা যাতে করে আশ্বস্ত হতে পারে এই দেশে বিদ্যুৎ, গ্যাস সবকিছু থাকবে। এরপর প্রধানমন্ত্রী তুলে ধরেন নির্বাচনের মাধ্যমে পাওয়া রাজনৈতিক ম্যান্ডেটের কথা। তিনি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপির পক্ষে দেওয়া জনসমর্থনকে তিনি জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। আর এখানেই সামনে আসে বিএনপির বহুল আলোচিত ৩১ দফা। তারেক রহমানের বক্তব্য অনুযায়ী জনগণ ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, তাই এটি এখন আর শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়, এটি জনগণের দফায় পরিণত হয়েছে। ফলে জনগণের এই দফা বাস্তবায়ন করাই সরকারের দায়িত্ব।
জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির 31 দফাকে রায় দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব। কারণ জনগণ যখন 31 দফার পক্ষে রায় দিয়ে দিয়েছে, এটি আর তখন 31 দফা বিএনপির নয়, এই 31 দফা হচ্ছে জনগণের দফা। কাজে জনগণের দফা পূরণ করার জন্য, জনগণের দফা বাস্তবায়ন করার জন্য বিএনপি সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিএনপি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করে যাবে। এই বক্তব্যে সরকারের রাজনৈতিক অবস্থান যেমন স্পষ্ট হয়েছে, তেমনি উন্নয়নকে কেন্দ্র করে সরকারের অগ্রাধিকারও সামনে এসেছে। বাংলাদেশের জনসংখ্যাকে অর্থনীতির বড় শক্তিতে পরিণত করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তার মতে দেশের উন্নয়নের জন্য সব মানুষের শ্রমকে কাজে লাগাতে হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাতকে দেশের উৎপাদন ও অর্থনীতির শক্তিতে পরিণত করতে হবে। অর্থাৎ শুধু সরকারের উদ্যোগ নয়, দেশের প্রতিটি মানুষের কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্য সরকারের। প্রধানমন্ত্রীর বক্তব্যে তাই একদিকে উন্নয়নের রোডম্যাপ, অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। বার্তাটি পরিষ্কার, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সময় এসেছে। বিনিয়োগ বাড়াতে হবে, শিল্পায়ন করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই লক্ষ্য পূরণের পথে রাজনৈতিক অস্থিরতা বা কোনো বাধা মেনে নেওয়া হবে না। প্রশ্ন এখন একটাই, সরকার কি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে বিনিয়োগ ও কর্মসংস্থানের সেই কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারবে? আর প্রধানমন্ত্রীর অভিযোগের মুখে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর অবস্থানই বা কী? এই দুই প্রশ্নের উত্তরই আগামী দিনের বাংলাদেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।